Hello friends, welcome to Vision WBC's চ্যানেল। আমার আগের ভিডিওটি তোমরা সকলেই খুব পছন্দ করেছো, এটা দেখে খুবই ভালো লাগলো, এর জন্য অনেক থ্যাঙ্কস। তো ওখানে অনেকেই দেখলাম এরকম কমেন্ট করেছো যে আমরা মেন্সের সলিউশন কবে পাবো। তো যদিও এই ভিডিওটিতে আমি 2019-এর মেন্সের সলিউশন দিইনি, তবুও এই ভিডিওটির মধ্যে আমি এমন একটি লেটার ইনক্লুড করেছি যেটা অবশ্যই 2020-র এক্সামের অ্যাসপেক্টে খুবই ইম্পর্ট্যান্ট বলে আমার মনে হয়েছে। তো ভিডিওটিতে অর্থাৎ লেটারটিতে যাওয়ার আগে বেশ কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আমি তোমাদের দিয়ে দিতে চাই, সেগুলো জানা খুবই জরুরি বলে আমার মনে হয়। তো যেরকম এই পেজটাতে তোমরা দেখতে পাচ্ছ, ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্টস অফ দ্য বডি অফ দ্য লেটার, অর্থাৎ লেটারের যে বডি সেখানে কি কি দেওয়া দরকার, সেগুলোর মধ্যে কি কি ইম্পর্ট্যান্ট পয়েন্ট আছে সেগুলো আমরা চলো একটু দেখে নিই। প্রথমেই পয়েন্টটা হলো অলওয়েজ কিপ ইন মাইন্ড অ্যাবাউট দ্য ওয়ার্ড লিমিটস, অর্থাৎ যে ওয়ার্ড লিমিটটা বলা থাকে আমাদের 150 ওয়ার্ডস, সেটা কিন্তু মাথায় রাখতেই হবে। তার থেকে 10% বেশি, অবশ্যই সবসময় 10% বেশির দিকটাই হয়, অন্তত আমি লিখতে গেলে 10% বেশি হয়ে যায়, কিন্তু কখনো কখনো 10% কম, মানে 15টা ওয়ার্ড বেশি বা 15টা ওয়ার্ড কম যদি হয় তাহলে সেটা কোনো ম্যাটার নয়। নেক্সট, অ্যাভয়েড ইউজিং কন্ট্রাকশনস অর কলোকুয়ালিজমস, মানে আমাদের কন্ট্রাকশনস ইউজ করা অ্যাভয়েড করতে হবে, যেহেতু এটা ফর্মাল লেটারের আন্ডারে পড়ে, তো সেই জন্য আমাদের কন্ট্রাকশনস ইউজ করলে হবে না। কন্ট্রাকশনস হলো, যেমন দেখবে আমরা লিখে থাকি ডোন্ট, তাহলে এটা হলো কন্ট্রাক্টেড ফর্ম। কার কন্ট্রাক্টেড ফর্ম বলো তো? ডু নট। ডু নটের কন্ট্রাক্টেড ফর্ম হলো ডোন্ট। সেরকমই আমরা ডোন্ট ইউজ করতে পারবো না, ডু নট ইউজ করতে পারি। তেমনই আবার কখনো কখনো দেখবে লিখে থাকি আমরা আই অ্যাপোস্ট্রফি এম, সেক্ষেত্রে আই অ্যামটাকে আমরা এইভাবে কন্ট্রাক্টেড ওয়েতে লিখে থাকি। এইভাবে কিন্তু লেখা যাবে না যখন আমরা কোনো ফর্মাল অর এডিটোরিয়াল লেটার লিখছি। তার পরিবর্তে আমাদের আই অ্যাম এইভাবে কিন্তু লিখতে হবে। তো এই কন্ট্রাক্টেড ফর্মগুলো অলওয়েজ অ্যাভয়েড করতে হবে। আর নেক্সট হলো কলোকুয়ালিজমস, অর্থাৎ যেগুলো লোকাল ল্যাঙ্গুয়েজেস, যেমন ধরো ডোন্ট ওরি, এভাবে আমরা বলে থাকি। এই ধরনের যেগুলো লোকাল ল্যাঙ্গুয়েজেস, লোকাল ইন দ্য সেন্স তোমরা যেগুলো ইংলিশ মুভি দেখো তার মধ্যে যেগুলো ইউজ হয়, যেসব ল্যাঙ্গুয়েজগুলো কিছু কিছু ক্ষেত্রে সেগুলো অ্যাবিউজিভও হয় বা ওভার ইমোশনাল হতে পারে, সেই ধরনের কোনো কলোকুয়ালিজমস আমরা ইউজ করতে পারবো না। আশা করি বুঝতে পেরেছো কলোকুয়ালিজমস ব্যাপারটা। তো নেক্সট হলো ডোন্ট ভার্বোস, স্টিক টু দ্য পয়েন্ট, অর্থাৎ আমাদের কনসাইজ ওয়েতে লিখতে হবে। ভার্বোস মানে আমাদের এক্সট্রা কথা লেখার, কোনো ওভারওয়েলমিং কথা লেখার দরকার নেই, টু দ্য পয়েন্ট হতে হবে এবং কনসাইজ ওয়েতে লিখতে হবে, সংক্ষেপে লিখতে হবে। ঠিক আছে, এটা তো গেল লেটারটার বডিতে আমাদের কি কি পয়েন্ট মনে রাখা দরকার সেগুলো। তো এরপর আমরা দেখে নেব এছাড়াও আমরা যে লেটারের বডিটা লিখব তার মধ্যে আমাদের অ্যাসেম্বলটা কেমন হবে। তো চলো দেখে নিই। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি হাউ টু অ্যাসেম্বল দ্য বডি অফ দ্য লেটার, অর্থাৎ লেটারের যে বডিটা সেটাকে কিভাবে অ্যাসেম্বল করব। অ্যাসেম্বল ওয়ার্ডটা তোমরা সবাই জানো, যেমন বিভিন্ন পার্টসগুলোকে ঠিক মতো সাজিয়ে পুরোটা তৈরি করা, সেরকম আমরা লেটারের বডিটাকে কিভাবে অ্যাসেম্বল করব। আমি আরও এই অ্যাসেম্বল এই ওয়ার্ডগুলো ইউজ করছি অন্যভাবে, যাতে তোমরা ডিফারেন্ট ইউজেজ অফ ওয়ার্ডসটা বুঝতে পারো। একটা ওয়ার্ডকে, যেটা আমরা ধরো কম্পিউটার অ্যাসেম্বল করা বুঝি, কম্পিউটার অ্যাসেম্বল শুনেছো সবাই, তো সেই অ্যাসেম্বল ওয়ার্ডটাকে আমি আর কোন ওয়েতে ইউজ করতে পারি সেটাও তোমরা এখান থেকে বুঝতে পারবে। অ্যাসেম্বল ওয়ার্ডটাকে আমরা বিভিন্নভাবে ইউজ করতে পারি। দেখো এখানে কিভাবে অ্যাসেম্বল করেছি বডিটাকে। দ্য ইউজ ডিফারেন্ট প্যারাগ্রাফস ফর এক্সপ্রেসিং ভেরিয়াস পার্টস অ্যাজ ফলোজ, আমরা এই লেটারের বডিটাকে তৈরি করার জন্য ডিফারেন্ট প্যারাগ্রাফ ইউজ করব। এক একটা প্যারাগ্রাফে এক এক ধরনের ইনফরমেশান দেওয়া থাকবে, এক একটা টাইপের ইনফরমেশান দেওয়া থাকবে। The body can be divided into 3 paragraphs, বডিটাকে আমরা লেটারের বডিটাকে
তিনটে প্যারাগ্রাফে ডিভাইড করতে পারি। ঠিক আছে, তো তিনটে প্যারাগ্রাফের মধ্যে কোন প্যারাগ্রাফে কী কী ইনফরমেশনস দেবো সেগুলো আমরা দেখে নিই। প্যারাগ্রাফ 1, এক্সপ্লেন ইউর পারপাস অফ রাইটিং, দ্যাট ইজ অ্যানালাইজ দ্য প্রবলেম। আমরা এডিটোরিয়াল লেটার সাধারণত লিখে থাকি কোনো একটা প্রবলেমকে নিয়ে অ্যানালাইজ করার জন্য, বা সেই প্রবলেমটাকে নিয়ে যাতে নিউজ পেপারে অবধি সেটা যায় এবং জনগণ যাতে সেটা জানতে পারে, সেরকম কোনো একটা প্রবলেম নিয়েই আমরা লিখে থাকি। তাহলে আমাদের পারপাস অফ রাইটিংটা কী? অ্যানালাইজিং আওয়ার প্রবলেম, আমাদের প্রবলেমটাকে অ্যানালাইজ করা বা বিশ্লেষণ করা। ফার্স্ট প্যারাগ্রাফে তাহলে আমরা কী লিখছি না, আমাদের প্রবলেমটাকে নিয়ে অ্যানালাইজ করছি। আচ্ছা, এবার প্যারাগ্রাফ 2, প্যারাগ্রাফ 2তে দেখো কী লিখেছি, কনভে দ্য ইম্পর্টেন্স অফ দ্য ইস্যু বাই স্টেটিং দ্য এফেক্টস অফ দ্য প্রবলেম অন আদার্স অর অন ইয়োর সেলফ। সেই যে প্রবলেমটা হচ্ছে, যে ইস্যুটা উঠে এসেছে, সেটার কি গুরুত্ব, সেটার কি ইম্পর্টেন্স আছে, কীভাবে আমরা প্রকাশ করব সেটার ইম্পর্টেন্সটা, যে এই ইস্যুটা আমাদের ওপরে বা আমার নিজের ওপরে বা অন্য কারোর ওপরে কী এফেক্ট ফেলছে, সেটাই তো ইম্পর্টেন্স। কোনো একটা কারণ ঘটেছে, সেটার ইম্পর্টেন্স আমার কাছে তখনই হবে যখন সেটার জন্য আমি বা অন্য কেউ অ্যাফেক্টেড হচ্ছি। তো সেই জন্য এটা হলো ইম্পর্টেন্সের প্যারাগ্রাফ। সেই প্যারাগ্রাফটাতে আমরা সেকেন্ড প্যারাটাতে আমরা লিখব যে কী কী ইম্পর্টেন্স এটার, মানে এটার জন্য আমাদের কী কী এফেক্ট হচ্ছে, আমাদের ওপরে কী কী এফেক্ট হচ্ছে, অথবা রেজাল্ট অফ দ্য প্রবলেম ইফ আনফিক্সড, যদি এই প্রবলেমটাকে কোনো সলিউশন না দেওয়া হয় তাহলে সেটা থেকে কী রেজাল্ট হতে পারে, এটা লিখব। বুঝতে পেরেছো? তারপরে লিখব কি, পার্সোনালাইজড ভিউ, আমার নিজের কি ভিউ, এটাতে আমার কি মনে হচ্ছে সেটা থেকে, এটার মেরিটস অর ডিমেরিটস ইফ এনি, এটার থেকে যদি কিছু ভালো অথবা মন্দ সেটা যাই হোক না কোনো, সেটাকে আমরা সেকেন্ড প্যারাতে উল্লেখ করব। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? কনভে মানে হলো বহন করা বা ক্যারি করা। ক্যারি করা কী করব, ইম্পর্টেন্সটাকে ক্যারি করব, যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমটাকে কি, সেটার প্রবলেম থেকে আমরা কি এফেক্ট পাচ্ছি বা কোনো সোসাইটির উপরে কি এফেক্ট করছে, এইটা বলে আমরা এটার ইম্পর্টেন্সটাকে ক্যারি করব। আর তারপরে যদি ওই প্রবলেমটা ওরকমই হতে থাকে তাহলে তার রেজাল্ট বা আউটকাম কী হতে পারে, সেটার উপরে আমার ব্যক্তিগত মতামত, পার্সোনালাইজড ভিউ, অথবা সেটার থেকে কোনো দোষ বা গুণ, সেটা সব কিছুই মানে মেরিটস আর ডিমেরিটস এগুলো আমরা লিখব। তারপরে লিখব প্যারাগ্রাফ 3। আমি এখানে 3টে প্যারাগ্রাফে ভাগ করেছি, তো তোমরা যদি চাও তোমরা 4টে প্যারাগ্রাফেও ভাগ করতে পারো। দেখো এবার প্যারাগ্রাফ 3তে, ইম্পর্টেন্ট স্টেপস অর রিমেডিয়াল অ্যাকশন টু বি টেকেন অ্যাকর্ডিং টু ইউ, মানে অ্যাকর্ডিং টু ইউ, আমার নিজের মতামত অনুসারে এই প্রবলেমটার সলিউশন হিসেবে আমি কি রিমেডিয়াল অ্যাকশন নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছি, মানে এই প্রবলেমটার একটা সলিউশন আমাকে নিজের মতো করে ভাবতে হবে। তো সেটাই হলো আমাদের প্যারাগ্রাফ নাম্বার 3। ওকে, বুঝতে পেরেছো? এটা এই 3টে পয়েন্ট মাথায় রেখে দেবে। প্যারাগ্রাফ 1-এ কী লিখলাম, আমার লেখার উদ্দেশ্যটা কী, প্রবলেমটা কি একটু ছোট করে, তারপরে এই প্রবলেমটার জন্য কি এফেক্ট পড়ছে আমার ওপরে বা অন্য কারোদের ওপরে, যদি প্রবলেমটা আনফিক্সড না করা হয় তাহলে আর কি কি আনসলভড যদি থাকে তাহলে আরও কি কি এফেক্ট পড়তে পারে সেটা। আর প্যারাগ্রাফ 3-তে কী লিখলাম, এটা এই প্রবলেমটার সলিউশনের জন্য অ্যাকর্ডিং টু মি আমার কি মনে হচ্ছে যে এই প্রবলেমটার সলিউশন কী হতে পারে। ঠিক আছে, চলো আমরা পরের স্লাইডে চলে যাই। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমি একটা কোশ্চেন নিয়েছি। তো এই কোশ্চেনটা ঠিক এইভাবেই তোমাদের কিন্তু এক্সামের পেপারেতে এই কোশ্চেনটা এরকমভাবেই আসতে পারে। আমার তো মনে হয় এই কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট। তো তোমরাও দেখলে বুঝতে পারবে যে এটা যথেষ্ট ইম্পর্ট্যান্ট এবারের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ দিয়ে। তো কোশ্চেনটা আমি যেটা নিয়েছি, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার এক্সপ্রেসিং ইউর ভিউজ অন deficient in education at rural area caused by lockdown situation। মানে একটা এডিটোরিয়াল লেটার লেখো একটা নিউজ পেপারের এডিটরকে, আমার কি মতামত এই বিষয়ে যে ডেফিসিয়েন্ট ইন এডুকেশন, ডেফিসিয়েন্ট মানে ঘাটতি বা কমতি, যে কমতি এডুকেশনে হচ্ছে অ্যাট রুরাল এরিয়া, একদম গ্রাম্য এলাকায়, কজড বাই লকডাউন সিচুয়েশান, এই লকডাউন সিচুয়েশানের জন্য গ্রাম্য এলাকাতে পড়াশোনার ঘাটতি কি হচ্ছে সেইটা নিয়ে আমার কি মতামত এই বিষয়ে এডিটরকে একটা চিঠি লিখব।
সাজেস্ট ইওর ওপিনিয়ন টু সলভ ইট, এটা কিন্তু দেওয়াই থাকবে, সাজেস্ট ইওর ওপিনিয়ন টু সলভ ইট। তোমরা লাস্ট ইয়ারের কোশ্চেন পেপার নিয়ে দেখতে পারো, সেখানেও লেখা থাকে যে আমাদের এখানে সাজেশন দিতেই হয় যে এই যে সিচুয়েশানটা দেখা দিয়েছে, এই প্রবলেমটার ব্যাপারে আমি কি রিমেডিয়াল সাজেশান দিচ্ছি, এটার সলিউশন আমার মতে কি হতে পারে। রাইট দ্য লেটার উইদিন 150 ওয়ার্ডস, সেটা তো তোমরা জানোই। তো এই যে এই কোশ্চেনটা পড়লাম, কোশ্চেনটা পড়ার পরেই প্রথম আমাকে যদি এই কোশ্চেনটা দেওয়া হয়, আমি এইভাবেই চিন্তা করতে শুরু করব যে স্ট্রাকচারটা কেমন হবে, একটা মাইন্ড ম্যাপ তৈরি করব। মাইন্ড ম্যাপ হচ্ছে আমাকে প্রধানত, আমরা তো ফরম্যাটটা তো জেনেই নিয়েছি যে এডিটোরিয়াল লেটারে কেমন ফরম্যাট হয় না হয়। তো এরপরে আমাকে একটা মাইন্ড ফ্রেম তৈরি করতে হবে বডিটা নিয়ে। বডিতে আমি প্রথমে চিন্তা করব যে 2টো প্যারাগ্রাফ না 3টে প্যারাগ্রাফ কী দেবো। 3টে প্যারাগ্রাফ যদি আমি দেবো, তাহলে 3টে প্যারাগ্রাফের যে পয়েন্টগুলো আমি লেআউটগুলো তোমাদের একটু আগেই বললাম, ওই হিসাবে ভেবে দেখো, ওতে যদি ওই ছকে যদি তোমরা ফেলো, তাহলে খুব সহজেই কিন্তু সলিউশনটা পেয়ে যাবে। প্রথম প্যারাগ্রাফে দিলাম যে এই প্রবলেম দেখা দিয়েছে, নেক্সট প্যারাগ্রাফে দিলাম যে এই প্রবলেমের ফলে আমাদের কি কি অসুবিধা হচ্ছে, আর যদি এই প্রবলেমের কোনো সলিউশন না পাই তাহলে আমাদের এফেক্ট কি কি হতে পারে, আমাদের সোসাইটির উপরে কি কি এফেক্ট হতে পারে। আর থার্ডলি আমার এটার সলিউশন অনুযায়ী আমার এটা মনে হয়। দেখো, তাহলেই একটা মোটামুটি মাইন্ড ফ্রেম তৈরি হয়ে যাচ্ছে। তো এই ফ্রেমের উপর বেস করে আমরা লিখতে শুরু করব। ঠিক আছে, বুঝতে পেরেছো কোশ্চেনটা? তো সাবজেক্ট যেটা থাকে, সাবজেক্টটা দেখো এখানে রেড দিয়ে করাই আছে, রেড কালার দিয়ে করা আছে, এটাকে আমরা সাবজেক্ট হিসাবে নিতে পারি। যদিও সাবজেক্টটাকে আর একটু ছোটো করলে ভালো হয়। তো চলো দেখে নিই এটাকে আমি কেমনভাবে করেছি। দেখো এখানে ফ্রেন্ডস, ঠিক যেমন আমি তোমাদের ফরম্যাটের কথা বলেছিলাম, প্রথমে নিজের ঠিকানা ইন দ্য সেন্স XYZ এখানে আমি লিখে দিয়েছি। তারপর 20th May 2020 ডেটটা লিখেছি, যে ডেটে আমাদের এক্সামটা আছে সেই ডেটটা লিখে দিলেই হবে। তারপরে দ্য এডিটর, দ্য টেলিগ্রাফ, কলকাতা 7001 এভাবে লিখে দিলাম। এটা হচ্ছে এডিটরের যা ডিটেলস, সমস্ত কিছু এখানে লেখা হলো। তারপরে আমি লিখেছি সাবজেক্ট। দেখো সাবজেক্টটা পড়ো, ডেফিসিয়েন্সি অফ এডুকেশন কজড বাই লকডাউন। ওখানে কিন্তু লেখা ছিল কোশ্চেনে ডেফিসিয়েন্ট, ওটাকেই আমি করে দিয়েছি ডেফিসিয়েন্সি। ডেফিসিয়েন্ট, দেখো এই কিওয়ার্ডটা থেকেই ডেফিসিয়েন্সি সিনড্রোম, আমরা অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, যদি তোমরা ডেফিসিয়েন্সির ওয়ার্ডটা মানেটা না মনে করতে পারো, তাহলে দেখবে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, সেই ক্ষেত্রে আমরা ডেফিসিয়েন্সি ওয়ার্ডটা পড়েছিলাম। ডেফিসিয়েন্সি অফ ভিটামিন সি, এরকম আমরা বিভিন্ন ফ্রেজগুলো পড়ে থাকি। তাহলে ঘাটতি, ডেফিসিয়েন্সি মানে ঘাটতিসিয়েন্ট নাও, তাহলে ওই রিলেটেডই কিছু হবে। যদি আমরা এক্স্যাক্ট মিনিংটা নাও জানি, তাহলেও একটা ওভারঅল আইডিয়া পাচ্ছি যে ডেফিসিয়েন্ট বা ডেফিসিয়েন্সি মানে হচ্ছে কমতি বা ঘাটতি, ল্যাক ইন, এটা বোঝায়। তো সেইভাবেই আমি সাবজেক্টটা করেছি ডেফিসিয়েন্সি অফ এডুকেশন কজড বাই লকডাউন। দেখো বুঝতেই পারছো এই সাবজেক্টটা থেকে কিন্তু ইনস্ট্যান্টলি বোঝা যাচ্ছে যে আমি কোন বিষয় নিয়ে এডিটরকে লেটারটা লিখছি। পুরো লেটারটা পড়ার আগেই উনি সাবজেক্টটা থেকে কিন্তু বুঝতে পারছেন যে কি বিষয়ে লেটারটা হতে চলেছে। লকডাউন সিচুয়েশনের জন্য আমাদের এডুকেশনের যে কমতি হচ্ছে, এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট। ঠিক আছে, চলো এবার লেটারের বডিটা ভালো করে দেখা যাক। দেখো এখানে লেটারের বডিতে প্রথমে এলাম। এই স্লাইডটাতে 2টো প্যারাগ্রাফ পাচ্ছি। এখানে কিন্তু একটা প্যারাগ্রাফ শেষ হচ্ছে ইকুইপমেন্টে, তারপরে বাকিটা আরেকটা প্যারাগ্রাফ। ঠিক আছে, তো প্রথমে লিখলাম রেসপেক্টেড স্যার ম্যাডাম, মানে যেহেতু আমি তিনি স্যার বা ম্যাডাম, তাই জন্য অবলিক দিয়ে স্যার অর ম্যাডাম যে কোনো একটা। এরপর থ্রু দ্য কলামস অফ ইউর হাইলি এস্টিম ডেলি I would like to draw the attention of the government, এটা আমি পার্ট পার্ট করে মিনিংটা বোঝাচ্ছি, আগে বোঝো। তারপরে যেগুলো খুব মনে হবে এই ওয়ার্ডগুলো একটু এক্সট্রাঅর্ডিনারি, সেই ওয়ার্ডগুলোর পরিবর্তে তোমরা কী ওয়ার্ড ইউজ করতে পারো সেটাও আমি বলে দেবো। তো যদিও লেটারটাকে এনরিচ করার জন্য, বুঝতেই পারছো এটা WBCS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের হায়েস্ট লেভেলের এক্সাম, তো সেই জন্য লেটারটাকে একটু এনরিচ করার জন্য আমি ওয়ার্ডের সিলেকশানটা এগুলো নিয়েছি। তোমরা চাইলে আরও ইজিয়ার ল্যাঙ্গুয়েজেও করতে পারো। থ্রু দ্য কলামস অফ ইউর হাইলি এস্টিমড ডেলি, আপনার যে পেপারের হাইলি এস্টিমড মানে হলো খুব বেশি প্রশংসনীয়, ডেলি মানে এখানে নিউজ পেপার, খুব বেশি প্রশংসনীয়, এস্টিমড মানে যে প্রশংসাটা আমরা অন্যজনদের কাছ থেকে পাই। ঠিক আছে, এস্টিমড, হাইলি এস্টিমড মানে খুব বেশি প্রশংসনীয়
যে নিউজ পেপারটা সেইটা। অ্যাডমিরেশন ফ্রম আদার্স এটাই হলো এস্টিমড, হ্যাঁ, যে অ্যাডমিরেশনটা বা প্রেজটা আমরা অন্যদের কাছ থেকে পাই। থ্রু দ্য কলামস অফ ইউর হাইলি এস্টিম ডেলি, আপনার নিউজ পেপারের যে প্রশংসনীয় নিউজ পেপারের মাধ্যমে আই উড লাইক টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য গভর্নমেন্ট, আমি চাই গভর্নমেন্টের সেই মনোযোগটাকে টানতে, ড্র করতে মানে নিজে দিকে নিতে, দ্যাট দ্য মোস্ট বার্নিং সিচুয়েশনাল আউটকাম অফ দিস ডেজ অফ ইমমোবিলাইজেশন, যে বার্নিং সিচুয়েশান, জ্বলন্ত যে পরিস্থিতি, সেইটার আউটকাম মানে সেইটার রেজাল্ট হিসাবে অফ দিস ডেজ অফ ইমমোবিলাইজেশন, এই যে নিথর হয়ে যাওয়া দিনগুলোর যে রেজাল্টটা পাচ্ছি, ইমমোবিলাইজেশন নিথর হয়ে যাওয়ার দিনগুলোর যে রেজাল্টটা আমরা পাচ্ছি ইজ নাথিং, সেটা সেই রেজাল্টটা অন্য কিছুই নয়, বাট দ্য ফ্রিজিং অফ এডুকেশান অফ চিলড্রেন, কিন্তু কি সেটা হলো ফ্রিজিং হয়ে যাওয়া মানে জমে যাওয়া, থেমে যাওয়া, এডুকেশনের থেমে যাওয়া অফ দ্য চিলড্রেন অ্যাট রিমোট প্লেসেস ফ্রম সিটিজ। কাদের এডুকেশন থেমে যাচ্ছে না, এই যে সিটিগুলো, বড় বড় সিটিগুলো, সেগুলো থেকে যে রিমোট প্লেসেস, দূরবর্তী যে জায়গা, সেখানকার বাচ্চাদের শিক্ষাটা থেমে যাচ্ছে, ফ্রিজ হয়ে যাচ্ছে, সিজ হয়ে যাচ্ছে। সেই বিষয় নিয়ে এটা আমি একটা আপনাদের ড্র করতে চাইছি অ্যাটেনশনটা। বুঝতে পেরেছো? হয়তো বুঝতে পেরেছো, যদি প্রবলেম থাকে আমি আবার বলে দেবো। দ্য লার্নার্স অফ ডিস্টেন্ট রুরাল এরিয়াজ, যে শিক্ষার্থীরা রুরাল এরিয়াজ একদম গ্রাম্য এলাকার, দূরের গ্রাম্য এলাকার যে শিক্ষার্থীরা আর আনএবল টু অ্যাকোয়ার, তারা অসমর্থ হচ্ছে সেটা পেতে দ্য ডিজিটাল এডুকেশন, ডিজিটাল এডুকেশন যেটা যেমন ধরো মোবাইল বা টিভির মাধ্যমে যে এডুকেশনটা প্রোভাইড করা হচ্ছে এখন, সেটা পেতে অসমর্থ হচ্ছে, আনএবল টু অ্যাকোয়ার অসমর্থ হচ্ছে পেতে, প্রোভাইডেড বাই দ্য মাস মিডিয়া, মাস মিডিয়া মানে হচ্ছে মাস কমিউনিকেশন, যেগুলো এইগুলোর দ্বারা যেগুলো প্রোভাইড করা হচ্ছে সেগুলো তারা পেতে অসমর্থ হচ্ছে, অ্যাজ দোজ প্লেসেস আর ল্যাক ইন ডিজিটাল ইকুইপমেন্ট। এটার কারণ কি না, সেই জায়গাগুলোতে ডিজিটাল ইকুইপমেন্ট, ডিজিটাল যে যন্ত্রপাতি সেগুলোর অভাব, সেগুলো ল্যাক ইন ডিজিটাল ইকুইপমেন্ট, সেই যন্ত্রপাতির অভাবের জন্য তারা এগুলো পেতে অসমর্থ হচ্ছে। বুঝতে পেরেছো? যদিও সেন্টেন্সটা একটু বড়, তবুও এই সেন্টেন্সটার মধ্যে দিয়েই আমি পুরো লেটারের প্রবলেমটা, বিষয়বস্তুটা কিন্তু বুঝিয়ে দিলাম। এটা ফার্স্ট প্যারাগ্রাফ গেল যে আমার প্রবলেমটা কী। এরপর দেখো সেকেন্ড যে প্যারাগ্রাফটা সেটাতে চলে যাচ্ছি। এডুকেশন ইজ দ্য স্টোন, এখানে আমি রবীন্দ্রনাথের একটা কোটেশন নেওয়ার চেষ্টা করেছি, তোমরা সবাই হয়তো শুনে থাকবে কোটেশনটা। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, অর্থাৎ যে স্টোনটা রোলিং হচ্ছে, যেটা চলন্ত স্টোন পাথর, সেটাতে কখনোই মস জমে না, অর্থাৎ শ্যাওলা জমে না। এখানে দেখো আমি ওই প্রোভার্বটা থেকেই দুটো ওয়ার্ড নিয়ে কম্পেয়ার করে এটা লেখার চেষ্টা করেছি। এডুকেশন ইজ দ্য স্টোন, শিক্ষা হলো সেই পাথর, দ্যাট শুড নেভার গ্যাদার দ্য মস অফ ইললিটারেসি, যেটার কখনোই উচিত নয় সেই ইললিটারেসি বা অশিক্ষিতের শ্যাওলা তাতে জমে যাক, এটা কখনোই উচিত নয়। শিক্ষা হলো সেই পাথর যেটাতে কখনোই উচিত নয় অশিক্ষিততার মস জমে যাওয়া বা শ্যাওলা জমে যাওয়া। বুঝলে? তারপর মোর ওভার, এছাড়াও বা তার উপরে, দ্য চিলড্রেন আর দ্য মাইলস্টোন অফ ফিউচার, বাচ্চারা হলো আমাদের যে ফিউচার, ভবিষ্যতের সেখানকার মাইলস্টোন, টু বি নার্চার্ড বাই এডুকেশন অ্যাট এনি কস্ট, তাদেরকে অবশ্যই সেই নারিশমেন্টটা দেওয়া দরকার। নারিশমেন্ট মানে অর্থাৎ আমাদের সেটা তাদেরকে নার্চার করা দরকার, নার্চার্ড বাই এডুকেশন। সেই নারিশমেন্টটা কিসের নারিশমেন্ট, সেটা কিন্তু কোনো ফুডের নারিশমেন্ট নয়, নারিশমেন্ট অফ এডুকেশন। তাদের ওই এডুকেশনের নারিশমেন্টটা দেওয়া দরকার যে কোনো মূল্যে, অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে তাদের এই নারিশমেন্টটা দেওয়া দরকার, যেহেতু তারা আমাদের ফিউচারের মাইলস্টোন। সো দিস ইজ এ সিগনিফিকেন্ট ট্রাভেল, সুতরাং এটা একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা, নট অনলি ফর দ্য চিলড্রেন, শুধুমাত্র বাচ্চাদের জন্যই নয়, বাট ফর দ্য কান্ট্রি অলসো, সমগ্র দেশের নিরিখে এটা একটা সমস্যা। টু সলভ বাই টেকিং অ্যাডিকুয়েট স্টেপস, এটাকে সলভ করা দরকার যথেষ্ট এবং পর্যাপ্ত পরিমাণে, এটার এগেনস্টে স্টেপ নিয়ে।
এটা সলভ করা দরকার। তাহলে এখানে বুঝলাম যে আমার এখানটাতে ভিউ কি, বা এই প্রবলেমটা যদি এক্সিস্ট করে তাহলে আমাদের আর কী কী প্রবলেম হতে পারে, বুঝলে? এবার দেখো থার্ড প্যারাটায় চলে এসেছি, অর্থাৎ আমার মতে অ্যাকর্ডিং টু মি হোয়াট শুড বি দ্য সলিউশন অফ দ্য প্রবলেম। আমার মতে এই প্রবলেমটার সলিউশন কী হতে পারে সেই নিয়ে আমাদের থার্ড প্যারাটা। যেমন তোমাকে আমি প্রথমবার বলেছিলাম যে এই লেআউটটা কেমন হবে, তিনটে প্যারার লেআউটটা ঠিক সেই ফরম্যাটেই কিন্তু আমি সাজিয়েছি লেটারটা, দেখো। এবার থার্ড প্যারাতে, টু অ্যাভয়েড ডিসপার্সিং অফ দ্য ফ্যাটাল ভাইরাস, আমাদের এই মারাত্মক ভাইরাসটা, ফ্যাটাল মানে মারাত্মক, মারাত্মক এই ভাইরাসটা ডিসপার্সিং মানে ছড়িয়ে পড়া, স্ক্যাটারিং, এইটাকে অ্যাভয়েড করার জন্য, মারাত্মক ভাইরাসের ছড়িয়ে পড়াটাকে অ্যাভয়েড করার জন্য কনসাসনেস ক্যান বি ডেলিভার্ড, সচেতনতা ডেলিভার করা বা দেওয়া যেতে পারে, ইন দোজ প্লেসেস, সেই সব জায়গাগুলোতে, অ্যালং উইথ, এটা এটা হলো প্রথম পার্টটা, এটা পড়লেই বুঝতে পারবে যে আমরা কি করব, এই ফ্যাটাল ভাইরাসটাকে ছড়িয়ে পড়া থেকে রক্ষা করার জন্য প্রথম পদক্ষেপ যেটা, সেটা হলো কনসাসনেস ছড়িয়ে দেবো, কনসাসনেসকে স্প্রেড আউট করে দেবো সেই জায়গাগুলোতে, অ্যালং উইথ দ্য অ্যাফোরসেড স্টেপ, এটা হচ্ছে সেকেন্ড পার্টটা। এই বলা, উপরে বলা এই স্টেপটার সাথে সাথে, অ্যালং উইথ অর্থাৎ ওপরে বলা এই স্টেপটার সাথে সাথে, উই ক্যান সেগ্রিগেট দ্য চিলড্রেন, আমরা বাচ্চাদেরকে ছোট ছোট পার্টে ভাগ করতে পারি, ইনটু স্মল গ্রুপস, আমরা সেগ্রিগেট করতে পারি মানে ডিভাইড করতে পারি দ্য চিলড্রেন ইনটু স্মল গ্রুপস, বাচ্চাদেরকে ছোট ছোট পার্টে ডিভাইড করতে পারি, টু অ্যাটেন্ড দ্য স্কুল, যাতে তারা স্কুলটা অ্যাটেন্ড করতে পারে, অন অল্টারনেটিভ ডেজ, অর্থাৎ পরপর দিন, একদিন ছেড়ে ছেড়ে যাতে তারা স্কুলটা অ্যাটেন্ড করতে পারে। তারপর আন্ডার স্ট্রিক্ট অবজারভেশন অফ দ্য রেসপন্সিবল টিচার্স, কিন্তু কাদের কাদের জিম্মায় তারা থাকবে, স্ট্রিক্ট অবজারভেশনে থাকবে তারা, কাদের না, রেসপন্সিবল টিচারদের, অর্থাৎ দায়িত্বশীল যে শিক্ষক, তাদের আন্ডারে, তাদের অবজারভেশনে, তাদের চোখের সামনে ওরা কিন্তু এইভাবে ক্লাস করতে পারে। এটা অ্যাকর্ডিং টু মি আমার সলিউশন মনে হয়েছে। তারপরে যেরকম থাকে, ইয়োর সিনসিয়ারলি XYZ, দ্যাট মিনস ইয়োর নেম অর XYZ, ঠিক আছে? তো এবার চলো দেখে নিই যে এখানে হয়তো বা তোমাদের এটা মনে হতে পারে, আমি জানি না হয়েছে কি না, যদি মনে হয় যে এখানে খুব বেশি টাফ ওয়ার্ড আছে, তো সেই টাফ ওয়ার্ডগুলো ইনস্টেড অফ দোজ টাফ ওয়ার্ডস, হোয়াট ওয়ার্ডস ক্যান উই ইউজ, এটা একবার আমরা দেখে নিই, ঠিক আছে? চলো দেখো ফ্রেন্ডস, এখানে আমি ডাইরেক্ট লেটারের বডিতে চলে এসেছি। তো এই লেটারের বডির মধ্যে আমি তোমাদের বেশ কিছু ওয়ার্ডস, যেগুলো আমার মনে হচ্ছে যে তোমাদের কোনো প্রবলেম হতে পারে, অবশ্যই নাও হতে পারে, কিন্তু যদি মনে হয় যে কোনো কোনো ওয়ার্ড বেশি টাফ মনে হচ্ছে, তো সেই ওয়ার্ডগুলোকে নিয়ে তার পরিবর্তে তুমি অন্য কী ওয়ার্ড ইউজ করতে পারো সেই নিয়ে একটু আলোচনা করতে চাইছি। যদি মনে হয় যে না এটা ঠিক আছে, তাহলে অবশ্যই কোনো অসুবিধে নেই, তোমার লেটারটা যত এনরিচড হবে, যত তুমি ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্ডসের ইউজ দেখাতে পারবে, তত বেশি ভালো হবে অবশ্যই, যেহেতু এটা WBCS প্ল্যাটফর্ম। তো সেই জন্য তারপরে যদি তোমাদের মনে হয় যে এটা টাফ হচ্ছে, তার জন্য এখানটা দেখাতে চাইছি যে, যেমন দেখো এখানে আমি একটা ওয়ার্ড নিয়েছি, ইমোবিলাইজেশন। এই ওয়ার্ডটা, এটা কোথা থেকে এসছে, মোবাইল, মোবাইল মানে কি, চলন্ত, মানে যেটা মুভিং, সেই মোবাইল ওয়ার্ডটা কি ওয়ার্ডটা থেকে হয়েছে, মোবিলাইজেশন। তো সেটারই মোবিলাইজেশনের অপোজিট হয়ে গেল ইমোবিলাইজেশন। স্টেপ বাই স্টেপ যদি বোঝো তাহলেই বুঝতে পারবে এই ওয়ার্ডটার মিনিং কী। সবসময় যে আমাদের ডিকশনারি চাই তাই নয়, কখনো কখনো ভেঙে যদি ওয়ার্ডটা ব্যবহারটা বুঝতে চেষ্টা করি তাহলে বোঝা যায়। তো এই ইমোবিলাইজেশন ওয়ার্ডটা হলো চলন্ত নয়, মানে থেমে গেছে, যা থেমে গেছে। তো বারবার এই লকডাউন এই কথাটা ইউজ না করে আমি এখানে ইমোবিলাইজেশন ইউজ করেছি, মানে থেমে গেছে যেটা। তো ডাইরেক্ট ওখানে না গিয়ে প্রথম থেকে দেখো, থ্রু দ্য কলামস অফ ইউর হাইলি এস্টিম ডেলি, আপনার পত্রিকার বা আপনার নিউজ পেপারের যে প্রশংসনীয়, খুব বেশি প্রশংসনীয় নিউজ পেপারের মধ্যে দিয়ে, আই উড লাইক টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য গভর্নমেন্ট, এই লাইনটা কিন্তু এই অবধি, এই অবধি যে পার্টটা, এটা কিন্তু সব লেটারই কমন হতে পারে, এটা তোমরা পারলে মুখস্থও করে নিতে পারো, ঠিক আছে? এরকম ধরনের আরও কিছু সেন্টেন্স থাকে, তো আমার এটা বেস্ট মনে হয়েছে।
এইখানটা তোমরা মুখস্থই করে নিতে পারো, এটা তোমরা যে কোনো ধরনের এডিটোরিয়াল লেটারের স্টার্টিংয়ে এই লাইনটা দিয়ে দিতেই পারো। তারপরে দ্য মোস্ট বার্নিং সিচুয়েশনাল আউটকাম, সবথেকে জ্বলন্ত, বার্নিং মানে জ্বলন্ত, সবথেকে জ্বলন্ত যে সিচুয়েশনাল আউটকাম, পরিস্থিতির যে ফলাফল, সিচুয়েশনাল রেজাল্টও তোমরা দিতে পারো যদি ফলাফল আউটকাম মাথায় না আসে। সিচুয়েশানটার যে রেজাল্ট অফ দিস ডেজ অফ ইমোবিলাইজেশন, অথবা তোমরা দিতে পারো অফ দিস ডেজ অফ লকডাউন, হলো দিতেই পারে, ইজ নাথিং বাট দ্য ফ্রিজিং অফ এডুকেশন অফ চিলড্রেন। ফ্রিজিং অফ এডুকেশন অফ চিলড্রেন, ফ্রিজিং হলো এখানে থেমে যাওয়া, ফ্রিজ মানে কি শক্ত হয়ে যাওয়া, জমাট বেঁধে যাওয়া, ফ্রিজিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, সব এগুলো তোমরা পড়েইছো ফিজিক্সে। তো এখানে সেই ফ্রিজিং ওয়ার্ডটাকে আমি দিলাম। ফ্রিজিংয়ের বদলে তোমরা কিন্তু দ্য সিজিংও দিতে পারো। সিজিং, ফ্রিজিংটাকে আমি ওটাকে সিজিং করতে পারি। সিজিংয়ের স্পেলিংটা হলো CEASING। সিজ, সিজ কথাটা তো শুনেছো, পুলিশ ওই জায়গাটা সিজ করে নিয়েছে, মানে আন্ডার কন্ট্রোল নিয়ে নিয়েছে, থামিয়ে দিয়েছে। তাহলে এই যে সিজিং, সিজ দিতে পারো, বা তোমাদের যদি মনে হয় যে এটার পরিবর্তে অন্য কোনো পারফেক্ট ওয়ার্ড দেওয়া যেতে পারে, তাহলে সেটা তোমরা কমেন্টে দিতে পারো। অবশ্যই আমিও জানতে চাই যে তোমাদের আর কি কি মনে হচ্ছে। তো এভাবে দিতে পারো, সিজিং অফ এডুকেশন অর নাথিং বাট দ্য সিজিং অফ এডুকেশন অফ চিলড্রেন অ্যাট রিমোট প্লেসেস ফ্রম দ্য সিটিজ। রিমোট মানে দূরবর্তী প্লেসেস, অফ ডিস্ট্যান্ট প্লেসেস দিতে পারো, রিমোট প্লেসেস না দিয়ে তোমরা ডিস্ট্যান্ট প্লেসেস দিতে পারো, ঠিক আছে। তেমনই ইমোবিলাইজেশন ওয়ার্ডটার পরিবর্তে তোমাদের আর কি কি মনে হচ্ছে দিতে পারো। আমার যেগুলো মনে হচ্ছে যেমন টার্মিনেশন, টার্মিনেশন বা লিমিটেশন, অফ দিস ডেজ অফ লিমিটেশন, লিমিট হয়ে যাওয়া, থেমে যাওয়া, টার্মিনেশন এই ওয়ার্ডটাও দেওয়া যেতে পারে। টার্মিনেটর মুভিটা দেখেছো হয়তো, টার্মিনেটর, টার্মিনেট মানে কি শেষ হয়ে যাওয়া বা থেমে যাওয়া, লিমিট হয়ে এসে যাওয়া, এজ, ইডিজি, এজ কিনারায় এসে যাওয়া। তো কিনারায় এসে যাওয়া, এগুলো কি লকডাউন, লকডাউন সিচুয়েশানে তো তাই হয়েছে, দেখো আমরা সবাই থেমে গেছি, টার্মিনেট হয়ে গেছি বা লিমিটেড হয়ে গেছি, এর থেকে বেশি এগোতে পারছি না। তো লকডাউনের পরিবর্তে এই ওয়ার্ডগুলো দেওয়া যেতে পারে, বারবার লকডাউন ইউজ না করে এগুলো দিতে পারো। তেমন এবার তারপরে লিখলাম কি, দ্য লার্নার্স অফ ডিস্টেন্ট রুরাল এরিয়াস, দূরবর্তী এরিয়াতে, রুরাল এরিয়াতে যে লার্নাররা আছে, বা চিলড্রেনও দিতে পারো, লার্নার্সের বদলে চিলড্রেন দিতে পারো, স্টুডেন্টস দিতে পারো। আর আনএবল টু অ্যাকোয়ার অর আনএবল টু গেট দিলে, আনএবল টু অ্যাকোয়ার যদি মাথায় না আসে তখন আনএবল টু গেট অর আনএবল টু গ্যাদার দিয়ে দিতে পারলে। দ্য ডিজিটাল এডুকেশান, ডিজিটাল এডুকেশানটা নিতে অসমর্থ হচ্ছে, প্রোভাইডেড বাই মাস মিডিয়া। এগুলোর মধ্যে দেখো সেরকম কোনো আমার মনে হয় না যে সাংঘাতিক কোনো ওয়ার্ড আছে যেটা তোমাদের চেঞ্জ করতে হবে। তো ইকুইপমেন্টও জানো, যেগুলো তোমাদের কি বলবো, গ্যাজেটস, যেগুলো ডিজিটাল গ্যাজেটস, ল্যাক ইন ডিজিটাল গ্যাজেটসও দিতে পারো। এভাবে, যেহেতু ডিজিটাল গ্যাজেট এই ওয়ার্ডটার সাথে আমরা অনেক বেশি পরিচিত, সেটা যদি দিতে পারো তাহলেও হবে। তারপর এডুকেশান ইজ দ্য স্টোন, আচ্ছা দেখো এই যে ওয়ার্ডটা আমি দিয়েছি, এটা আমি একটা কম্পেয়ার করেছি, এডুকেশানকে আমি স্টোনের সাথে কম্পেয়ার করেছি। এডুকেশান হচ্ছে সেই স্টোনটা যেটার কখনোই শ্যাওলা জমে যাওয়া উচিত নয়, বিশেষ শ্যাওলা, লিটারেসিটাকে আমি শ্যাওলার সাথে তুলনা করেছি এবং এডুকেশানটাকে আমি স্টোনের সাথে তুলনা করেছি। যদি তোমরা না দিতে চাও তো এই সেন্টেন্সটা বাদ দিতে পারো। বাই দ্য ওয়ে আমার এই রাইটিংটা কিন্তু 150 ওয়ার্ডসের একটু বেশিতে হয়ে গেছে, 165 ওয়ার্ডস হয়ে গেছে। তো নাও দিতে পারো এই সেন্টেন্সটা, দিলে খুবই ভালো, না দিলেও তো কিছু করার নেই। তারপর মোরওভার দ্য চিলড্রেন আর দ্য মাইলস্টোনস অফ ফিউচার টু বি নার্চার্ড, নার্চারটাকে আমরা দিতে পারি নরিশ অর টেন্ডার কেয়ার, টু বি টেন্ডারলি কেয়ার্ড এরকম দিতে পারি। মাইলস্টোনস অফ ফিউচার টু বি টেন্ডারলি কেয়ার্ড বাই এডুকেশন, এডুকেশন দিয়ে তাদের টেন্ডারলি কেয়ার করা দরকার, অ্যাট এনি কস্ট, যে কোনোভাবে। সো দিস ইজ এ সিগনিফিক্যান্ট ট্রাভেল, এখানে আমরা সিগনিফিক্যান্ট ট্রাভেল, সিগনিফিক্যান্ট ট্রাভেলের জায়গায় আমরা দিতে পারি যে ইম্পর্টেন্ট, সিগনিফিক্যান্ট মানেই তো ইম্পর্টেন্ট, আর ট্রাভেলের জায়গায় প্রবলেম একটা। সো দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট, অ্যান দিতে হবে অবশ্যই যখন তুমি ইম্পর্টেন্ট দিচ্ছ, দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট প্রবলেম নট অনলি ফর দ্য চিলড্রেন বাট ফর দ্য কান্ট্রি অলসো, এভাবে বুঝে গেলে। অ্যান্ড বাই টেকিং অ্যাডিকুয়েট স্টেপস, আমি লাস্ট লাইনটার কথা বলছি, অ্যাডিকুয়েট স্টেপস মানে যথেষ্ট পরিমাণে স্টেপ কিছু এর এগেনস্টে নেওয়াটা খুবই দরকার। অ্যাডিকুয়েটের জায়গাতে তোমরা অন্য কোনো ওয়ার্ডও দিতে পারো, বাই টেকিং নেসেসারি স্টেপসও দিতে পারো। নেসেসারি ওয়ার্ডটা অনেক কমন ওয়ার্ড, নেসেসারি স্টেপস, ঠিক আছে, বুঝতে পারলে। এবার দেখো লাস্ট প্যারাগ্রাফটাতে, টু অ্যাভয়েড ডিসপার্সিং, ডিসপার্সিং মানে স্ক্যাটারিং,
স্ক্যাটারিং মানে ছড়িয়ে পড়া বা স্প্রেডিং, ডিসপার্সিংয়ের জায়গায় দিয়ে দিতে পারো স্ক্যাটারিং অর স্প্রেডিং অফ দ্য ফ্যাটাল ভাইরাস। ফ্যাটালটাকে তোমরা দিতে পারো ডেঞ্জারাস ভাইরাস, ডেঞ্জারাস ওয়ার্ডটা খুব কমন। Consciousness can be delivered in those places along with the aforesaid step. We can segregate, আমরা সেগ্রিগেট করতে পারি, সেগ্রিগেট করতে পারি মানে ডিভাইড করতে পারি, সেগ্রিগেটের জায়গায় ডিভাইড দিয়ে দিলে, অর উই ক্যান সেপারেট দ্য চিলড্রেন, এরকমও দিতে পারো সেপারেট, আলাদা করা, সেপারেট দ্য চিলড্রেন ইন্টু স্মল গ্রুপস টু অ্যাটেন্ড দ্য স্কুল অন অল্টারনেটিভ ডেজ। এগুলোর মধ্যে সেরকম কোনো কঠিন ওয়ার্ড নেই। আন্ডার দ্য স্ট্রিক্ট অবজারভেশন অফ রেসপন্সিবল টিচার্স, এটা খুবই সহজ, এটার মধ্যে অন্য কিছু নেই, সেরকম টাফ ওয়ার্ড কিছু নেই। আর ডিসপার্সিংটাকে আমরা স্ক্যাটারিং দিয়ে দিতে পারি, তাই তো। অন্য যদি তোমাদের কিছু মনে হয় যে এটার জায়গায় এই ওয়ার্ডটা দেওয়া যেতে পারে, সেটা অবশ্যই তোমরা সাজেস্ট করতে পারো। ইংলিশ তো জানোই অমনিভোরাস, তো এর মধ্যে অনেক ওয়ার্ড আছে, অনেক কিছু ওয়ার্ডকে অন্যভাবে ইউজ করা যেতেই পারে, অবশ্যই সেটা উল্টোপাল্টাভাবে ইউজটা নয়। তো এখানে বুঝতে পারলে তোমরা এইভাবে একটা নিজেরা বাড়িতে লেখার চেষ্টা করো, আমি যে প্যারাগ্রাফের ফরম্যাটটা বললাম সেইভাবে দেখো তোমরা লিখতে পারো কিনা। একবারেই যে খুব হার্ড ল্যাঙ্গুয়েজে লিখতে হবে সেরকম কোনো কিন্তু ব্যাপার নেই, তোমরা নিজেরা চেষ্টা করতেই পারো, আর করে দেখো কেমন হচ্ছে, আর অবশ্যই আমাকে সেটা জানাও, আর অবশ্যই আমাকে সাজেস্ট করো যে কী কী ওয়ার্ড দেওয়া যেতে পারে। যাই হোক, সবে শেষে অনেক 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 থ্যাঙ্কস, কারণ আমার লাস্ট ভিডিওটাতে তোমাদের সবাইকার অ্যাপ্রিসিয়েশন আমি পেয়েছি, খুবই ভালো লেগেছে। আর ম্যাটার যা কিছু ছিল সেটা অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট ম্যাটার। তো নেক্সট ডেতে তোমরা কীরকম ধরনের ভিডিও চাও সেটা আবার কমেন্ট করে জানিও, খুব ভালো লাগলো। আর যদি আমার ল্যাঙ্গুয়েজটা মনে হয়ে থাকে খুব বেশি হার্ড, সেটা অবশ্যই আমাকে জানিও, তাহলে আমি সেইভাবে অন্য একটা এই ধরনেরই একটা এডিটোরিয়াল লেটার বা অন্য একটা ফর্মাল লেটার, সেগুলো আরও ইজি ওয়েতে কীভাবে করা যায় সেটাও একদিকে দেখাবো, এবং সেটার অপোজিটে আমি ওই ওয়ার্ডগুলোর জায়গায় ম্যাটারটাকে আরও এনরিচ করার জন্য আর কি কি ওয়ার্ড দেওয়া যেতে পারে ইনস্টেড অফ কমন ওয়ার্ডস, সেটাও আমি দেখিয়ে দিতে পারবো। আশা করি ভিডিওটি খুবই ইনফরমেটিভ ছিল আর তোমাদের খুবই ভালো লেগেছে, আর এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক থ্যাঙ্কস। সো বাই, টেক কেয়ার।